সবাইকে প্রভাতী শুভেচ্ছা এবং স্বাগত। চোখ ও দৃষ্টিশক্তি সমস্যা নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, দেহের বাতিঘর খ্যাত একজোড়া চোখও কিন্তু কর্নিয়া, রেটিনা, আইরিশ, পিউপিল, লেন্স, অপটিক স্নায়ু এমন বেশ কিছু অংশের সমন্বয়ে চালিত হয়। এই অংশগুলোর কোনো একটি যখন সমস্যা তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া দেখা দেয় আমাদের চোখ আর দৃষ্টিশক্তির উপর। দর্শক, চোখের এমন সব সমস্যার মধ্যে আজ আমরা আলোচনা করব চোখের রেটিনার রোগ ও ছানি অপারেশনের নানান বিষয় নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আজ স্যার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে অনেক কিছু শুনবো, খুঁটিনাটি বিষয়গুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। একেবারে অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে চোখের রেটিনা, সেটি আসলে কি? হ্যাঁ, চোখের রেটিনা সবচেয়ে সংবেদনশীল একটি অংশ। আমাদের চোখের মধ্যে যে আলো প্রবেশ করে সেটি যখন কর্নিয়া, লেন্স এবং ভিট্রিয়াস হ্যামোরেজ, যেটা ভিট্রিয়াস হিউমার যেটি রেটিনার সামনে থাকে একটি জেলির মতো পদার্থ, তাকে ভেদ করে যখন রেটিনাতে আলো পড়ে, সেই আলোর অনুভূতি অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে যদি পৌঁছায় তখন আমরা চোখের দেখার অনুভূতি প্রাপ্ত হই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, ছানি, চোখের ছানি শব্দটি সম্পর্কে অনেকেই আসলে পরিচিত। সেই চোখের ছানি বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, চোখের ছানি আসলে মূলত হচ্ছে চোখের লেন্সের, যে চোখের মধ্যে যে লেন্সটি আছে যেটির মধ্যে দিয়ে আলো প্রবেশ করে, সেই লেন্সটাতে যদি কোনো কারণে দাগ পড়ে থাকে সেটিকে আমরা সাধারণত ছানি বলি। এই ছানি সাধারণত অনেক কারণে হতে পারে, যেমন বয়সজনিত ছানি হতে পারে, যেটি ন্যাচারাল প্রসেসে যখন আস্তে আস্তে যখন প্রোটিনটা নষ্ট হয়ে যায় লেন্সের ভিতরে, সেই প্রোটিনটা আস্তে আস্তে ঘোলা হয়ে যায় এবং ঘোলা হয়ে চোখের ছানির সৃষ্টি করে, সেটি বয়সজনিত কারণে। এছাড়া যদি আঘাতের খাওয়ার ফলে যদি ওই রেটিনার লেন্সে যদি কোনো দাগ পড়ে বা চোখে যদি প্রদাহ থাকে, সেক্ষেত্রেও ছানি পড়তে পারে। আবার কিছু যেমন ডিজিজ আছে, মেটাবলিক ডিজিজ আছে, যেমন ডায়াবেটিসও একটা মেটাবলিক ডিজিজ, এগুলো চোখের ছানির কারণ হয়ে থাকতে পারে। ডায়াবেটিস সাধারণত আর্লি ক্যাটারেক্টের জন্য বেশি দায়ী বলা হয়ে থাকে ছানির কারণে। নিশ্চয়ই স্যার, আপনার কাছ থেকে শুনছিলাম চোখের রেটিনা এবং ছানি নিয়ে। আমরা যদি স্যার দুটি বিষয় একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। এটা আমরা চোখের রেটিনা সাধারণত একটি নর্মাল রেটিনা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই, আমরা যদি একটু ছানির ছবিগুলো দেখে নিতে পারি। এই যে আমরা চোখের লেন্স দেখতে পাচ্ছি, এটা হেলদি লেন্স। আরেকটি ছবি রয়েছে, সেটিও আমরা একটু দেখব। এই যে আমরা চোখের ছানি দেখতে পাচ্ছি, লেন্সটি ঘোলা হয়ে কিভাবে ঘোলা হয়ে গেছে, সাদাটে ঘোলা হয়ে গেছে, এটি হচ্ছে মূলত ছানির কারণে হয়েছে। নিশ্চয়ই স্যার। ডায়াবেটিস যেটির কথা বলছিলেন, যে সেটি আসলে সবার পরিচিত একটি রোগ, সেটির কারণে আসলে চোখের রেটিনার সমস্যা কি কি হয়ে থাকে এবং কি কি রোগ হয়ে থাকে? আসলে ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগ এটি একটি খুব কমন রোগ, যেহেতু ডায়াবেটিসও এখন একটি কমন ডিজিজ। বেশিরভাগ ক্ষেত্রে এই মেটাবলিক ডিজিজগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি কমন। তো এই ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগের ক্ষেত্রে এটিকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি। এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখে রেটিনাকে দুইভাবে আক্রান্ত করে। একটি হচ্ছে নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটি একটু মাইল্ড ফর্ম বা বিনাইন ফর্ম। আর এটা হচ্ছে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটি একটু খারাপ ধরনের, সেখানে ভঙ্গুর রক্তনালী সৃষ্টি। মাইল্ড ফর্মের যে বিনাইন যে রেটিনোপ্যাথিটা আছে, নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সেটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি: মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ভেরি সিভিয়ার। এর মধ্যে এই নন প্লোরিফারেটিভের ক্ষেত্রে একটি খারাপ দিকও আছে, সেটি হচ্ছে এটি চোখের যে অংশটা দিয়ে আমরা দেখি সেখানে অনেক সময় পানি এবং চর্বি জমতে পারে। সেক্ষেত্রে হয়তো রোগীর দৃষ্টিশক্তি অনেক সময় কমে আসে বা ঝাপসা হয়ে আসে। নিশ্চয়ই স্যার। ডায়াবেটিস জনিত এই যে রেটিনার রোগগুলোর কথা বলছিলেন, এর সাথে স্যার আসলে ছানি অপারেশনের কোনো সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ, আমরা সাধারণত ডায়াবেটিস জনিত চোখের রেটিনার রোগীদের আমরা সাধারণত বলে থাকি যে তাদের যেন আর্লি ক্যাটারেক্ট করে থাকে, যেহেতু তাদের অনেক সময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ হয়। সেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপের আগেই যেন মানে ক্যাটারেক্ট সার্জারিটা বা ছানি অপারেশনটা করে থাকে। যদি ডায়াবেটিক জনিত রেটিনার রোগ হয়ে থাকে বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগ হয়ে থাকে, সেটি অনেক সময় ছানি অপারেশনের পরে বেড়ে যায় বা এগ্রিভেট করে। সেরকম যেমন ধরেন মাইল্ড এনপিডিআর থাকলে সেটি অনেক সময় সিভিয়ার এনপিডিআরে পরিণত হয়, অনেক সময় প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে পরিণত হতে পারে। আর হচ্ছে মানে
পিডিয়ারটা এমন একটা খারাপ ডিজিজ, সেটি অনেক সময় যদি এই ডায়াবেটিস জনিত চোখের রোগ থাকলে সেটি তার সার্জারি করলে সেই পিরিয়ডটা আরও এগ্রিভেট হতে পারে। আর এছাড়া ছানি অপারেশন যদি না করা হয় তাহলে তো আমরা ভিতরে যে রক্তক্ষরণ হয়েছে, কতটুকু রক্তক্ষরণ হয়েছে বা কতটুকু ধরনের এটাই ক্ষতি করেছে সেটি আমরা ডায়াগনোসিস করতে পারি না। তো এই কারণে অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস জনিত ক্যাটারেক্ট রোগীর ক্ষেত্রে যে যাদের ছানি থাকে, আমরা সেই ছানিকে আমরা বলে থাকি যে আর্লি ক্যাটারেক্ট সার্জারি করে থাকতে, একটু যদি ক্যাটারেক্টের গ্রেড কমও থাকে আমরা বলে থাকি এটা অপারেশন করে ফেলেন, যেহেতু আমাদের চিকিৎসার সুবিধার জন্য, যেন আমরা চিকিৎসাটা ঠিকভাবে করতে পারি, লেজার ঠিকভাবে দিতে পারি। এছাড়া রোগীকে ইভ্যালুয়েশন করা যে চোখের দৃষ্টিশক্তিটা কতটুকু ভালো হয়েছে, ইনজেকশন দেওয়ার পর কতটুকু ভালো আছে, এগুলো ইভ্যালুয়েশন করার জন্য আমরা চোখের যদি অল্প ছানিও থাকে আমরা সাধারণত সেই ছানিটা অপারেশন করে থাকি। আর্লি ক্যাটারেক্ট সার্জারি সাধারণত রিকমেন্ডেড ফর ডায়াবেটিক পেশেন্ট অ্যান্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্ট। নিশ্চয়ই স্যার, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নিতে চাই। এটি আমি দেখতে পাচ্ছি যে একটা ভেরি সিভিয়ার নন প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। কিছুক্ষণ আগেই বলেছি এটা সবচেয়ে নন প্লোরিফারেটিভের সবচেয়ে খারাপ ফর্মটা। নিশ্চয়ই, আমরা পরের ছবিতে দেখব। এটি তার ফলে যে চোখের যে রেটিনার কেন্দ্র সেখানে পানি জমেছে বা ম্যাকুলার ইডিমা বলে থাকে, সেটাই দেখা যাচ্ছে। পরবর্তী ছবিতে এটি প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমরা দেখতে পাচ্ছি যে ভঙ্গুর রক্তনালীগুলো কীভাবে তার ডিস্কটাকে, রেটিনার যে আমাদের যে অপটিক ডিস্ক, এই অপটিক ডিস্ককে কীভাবে ঢেকে রেখেছে এটা এখানে দেখা যাচ্ছে। জি, আমাদের পরবর্তী ছবিতে দেখতে চাই আমরা। এটিতে রক্তক্ষরণ হয়েছে এবং যে ভঙ্গুর রক্তনালীগুলো ফেটে গিয়ে রক্তক্ষরণ করেছে ডায়াবেটিক ভিট্রিয়াস আভারেস। জি, সেক্ষেত্রে স্যার আমরা আসলে শুনছিলাম আপনার কাছ থেকে যে এই যে ছানি অপারেশনের সাথে সম্পর্ক, একেবারে শুরুর দিকেই তো রোগীরা আসলে যারা ডায়াবেটিস রোগী তারা তো বুঝতে পারে না যে এই ছানি রোগটি তাদের হতে পারে। আমি যদি স্যার একেবারে প্রাথমিক পর্যায়ে লক্ষণ উপসর্গ কেমন থাকছে, কখন আসলে তারা চিকিৎসকের কাছে যাবেন? ডায়াবেটিস জনিত চোখের রোগ থাকলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে আসে নিয়মিত চোখ চেক করানোর জন্য। সেক্ষেত্রে আমরা অনেক সময় তাদের যে রিফ্লেকশন করে বা চশমার প্রয়োজন আছে কিনা সেটা দেখার পরে অনেক সময় আমরা তাদের চোখের মনি বড় করে ভেতরটা দেখার চেষ্টা করি, মানে রেটিনা দেখার চেষ্টা করি। তখন রেটিনা দেখতে গিয়ে অনেক সময় তাদের যে মাইল্ড বা মডারেট এনপিডিআর, যেটি বলেছি খুব মাইল্ড ফর্ম, সেটির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগীর দৃষ্টিশক্তির কোনো ক্ষতি করে না, কিন্তু চোখের ভিতরে কিছু রক্তক্ষরণ এবং চর্বি এগুলো জমতে পারে, সেটি আমরা অনেক সময় নির্ণয় করে থাকি। হ্যাঁ, এছাড়া অনেক সময় রোগী নিজেই মানে বলে যে আমি চোখে কম দেখছি আগে থেকে, তখন আমরা দেখি যে তার রিফ্লেকশন করার পরে বা অন্য টেস্টগুলো করার পরে দেখলাম যে না, ওনার তো কোনো মানে অন্য কোনো কারণ নেই, তখন আমরা রোগীর চোখের মনি বড় করে চোখের ভেতরেরটা দেখার পরে আমরা দেখি যে তাদের অনেক সময় দেখা যায় তার রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে এবং চোখের ভেতরের যে মেকুলা আছে সেখানে পানি এবং চর্বি জমেছে, অথবা অনেক সময় রক্তক্ষরণও হতে পারে। নিশ্চয়ই স্যার, এক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানবো, সেটি হচ্ছে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? রোগীরা আসলে অনেক ক্ষেত্রে এটিই বুঝতে পারেন না। হ্যাঁ, যখনই আমি বলবো ডায়াবেটিস রোগী সবসময় নিয়মিত চোখ চেক করাবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। আর 2 নম্বর হচ্ছে, যদি রোগী এই ডায়াবেটিস জনিত চোখের রোগী কোনো দিন যদি চোখে কম দেখে বা চোখের সামনে ঝাপসা মানে লাল লাল কিছু ভাসছে বা চোখের দৃষ্টিশক্তি যে কোনো কারণে কমে গেছে এরকম মনে হয়, সাথে সাথেই চোখের ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। নিশ্চয়ই, ধন্যবাদ স্যার আপনাকে। উচ্চ রক্তচাপজনিত জটিলতা, সেক্ষেত্রে আসলে স্যার চোখের রেটিনার কি কি রোগ হয়ে থাকে? উচ্চ রক্তচাপ চোখের রেটিনায় নিজেই একটি রোগ করতে পারে, সেটি হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, যেটার আবার 4টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। এছাড়া সে নিজেই বিআরভিও মানে ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশন অথবা সিআরবিও সেন্ট্রাল রেটিনাল ব্রেন অক্লুশন করতে পারে। তো এই ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশন করলে অনেক সময় চোখের যে রেটিনার যে কেন্দ্র আছে, যেটাকে আমরা মেকুলা বলি, ওখানে পানি জমতে পারে। এছাড়া ব্রাঞ্চ রেটিনাল ব্রেন অক্লুশনের ক্ষেত্রে পানি জমতে পারে, রেটিনাতে রক্তক্ষরণ এবং পানি জমতে পারে।
আর এই ক্ষেত্রে রোগীর চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে। এগুলো সাধারণত আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ইনজেকশন দিয়ে চিকিৎসা করে থাকি। অনেক সময় যদি ভঙ্গুর রক্তনালীর সৃষ্টি হয় বা চোখের সামনে যে ধূসর অংশে যদি কোনো রক্তনালী যদি সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যেটাকে আমরা এনবিআই বলি, সেক্ষেত্রে আমরা লেজার করে থাকি। লেজার করে জিনিসগুলো যেন রিগ্রেস হয়ে থাকে। সেক্ষেত্রে স্যার আসলে রোগীদের আপনারা কিভাবে কাউন্সেলিংটা করেন? আমরা বলে থাকি যে মানে আপনার চোখে এই ধরনের সমস্যা হয়েছে, এই ক্ষেত্রে আপনার এই কারণে হয়েছে, মানে রেটিনা ডায়াবেটিস বা যেটাই হাইপারটেনসিভ কারণটা বলি। তারপরে তার না করলে কি হবে, ডিজিজটা কি হতে পারে ডিজিজটার ফলে, এবং এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এই চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসা না নিলে কি হবে, চিকিৎসাটা কেন নিতে হবে, এগুলো আমরা সাধারণত রোগীকে এক্সপ্লেইন করি। এবং চিকিৎসা করলে কতটুকু উন্নতি হবে সেই ব্যাপারটাও আমরা সাধারণত রোগীকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই স্যার। আমরা স্যার ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই। এটা আমরা দেখতে পাচ্ছি যে ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট, যে আমি কিছুক্ষণ আগেই বলেছি যে প্লোরিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা হয়ে থাকে ট্র্যাকশনাল রেট, সেটার ছবিই আমরা এখানে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই স্যার, পরবর্তী ছবিতে একটু দেখব। এটাতে আমরা বিআরভিও, ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, যেটা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রেও হতে পারে, ডায়াবেটিসের ফলেও হতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, যে ব্লাড প্রেশারের কারণে অথবা ডায়াবেটিসের কারণে এটা হতে পারে। নিশ্চয়ই। আরেকটি ছবি রয়েছে, এটি সিআরভিও বা সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, এটা তার ছবি। এগুলো ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার যৌথ কারণে হতে পারে। নিশ্চয়ই। আমরা অনেকগুলো বিষয় নিয়ে স্যার আপনার কাছ থেকে শুনলাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ধন্যবাদ দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চোখের রেটিনার রোগ ও ছানির অপারেশন নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, অভিজ্ঞ রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। ফিরছি চোখের রেটিনার রোগ ও ছানির অপারেশন নিয়ে আজকের আলোচনায়। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের আই কনসালটেন্ট, চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে উচ্চ রক্তচাপজনিত কারণে আসলে কি কি রোগ চোখের রেটিনায় দেখা দেয়। সেক্ষেত্রে আসলে আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিতভাবে আমরা জানতে চাই, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপজনিত জটিলতা, এটির সাথে আসলে ছানি অপারেশনের কি সম্পর্ক? উচ্চ রক্তচাপ জটিলতার সাথে ছানির অপারেশনের অবশ্যই সম্পর্ক আছে। যদি উচ্চ রক্তচাপ আনকন্ট্রোল করে আমরা যদি ছানি অপারেশন করতে যাই, অনেক সময় রোগীর লাইফ রিস্কও হতে পারে। আর এছাড়া রোগীর চোখে অনেক সময় রক্তক্ষরণ হতে পারে। চোখে যে আমরা বলে থাকি সুপ্রাকরেডাল হ্যামোরেজ, এটা রোগীর অপারেশনের সময় অনেক সময় এই হ্যামোরেজটা হলে রোগীর চোখের ডিভাস্টেটিং একটি কন্ডিশন হতে পারে, রোগীর চোখের দৃষ্টিশক্তি পুরো কমে যেতে পারে। এ কারণে উচ্চ রক্তচাপ থাকলে সাধারণত আমরা অপারেশন করি না, উচ্চ রক্তচাপ কন্ট্রোল করে নিয়ে আমরা তখন অপারেশনের দিকে যাই। নিশ্চয় স্যার। এক্ষেত্রে আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে যাদের আসলে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে, অনেকে আসলে স্যার চিকিৎসকের শরণাপন্ন হন না কিংবা তাদের চোখের এই বিষয়টির দিকে লক্ষ্য রাখেন না, তাদের আসলে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? হ্যাঁ, উচ্চ রক্তচাপ জড়িত চোখের রোগীরা সবসময় উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখবে এবং চোখ নিয়মিত চেক করতে হবে তাদেরকে সাধারণত চোখের রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে তাদের নিয়মিত রেটিনা চেক করানো খুবই জরুরি। জি, আমরা স্যার আপনার কাছ থেকে ছানি অপারেশনের কথা শুনছিলাম। ছানি অপারেশনের পূর্বে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটি রোগ নিয়ে আমরা শুনছিলাম। এর বাইরে কি স্যার আরও কোনো রোগের দিকে আসলে দৃষ্টি দিতে হবে কিনা? ছানির অপারেশনের ক্ষেত্রে হ্যাঁ, অনেক সময় আমরা চোখের গ্লুকোমা আছে কিনা, চোখের প্রেশার আছে কিনা, এছাড়া চোখে প্রদাহজনিত কোনো রোগ আছে কিনা, কোনো শরীরে কোনো ইনফেকশাস ডিজিজ আছে কিনা, দাঁতের ব্যথা, ইভেন কি দাঁতের ব্যথা আছে কিনা, এই জিনিসগুলো দাঁত বা দাঁতের কোনো ইনফেকশন আছে কিনা, এগুলো আমরা সবসময় চেক করে থাকি ছানি অপারেশনের ক্ষেত্রে। নিশ্চয়ই স্যার। চোখে যদি আঘাতের হিস্ট্রি থাকে বা পূর্বে যদি ইতিহাস থেকে থাকে, সেক্ষেত্রে স্যার আসলে বাড়তি সতর্কতার কোনো প্রয়োজন রয়েছে? হ্যাঁ, চোখে আঘাতের হিস্ট্রি থাকলে অবশ্যই আমরা সেই দেখব যে তার লেন্সটা কেমন, লেন্সের ব্যাগটা, যে ব্যাগে আমরা লেন্সটা বসাবো সেটি কী ধরনের আছে, আবার তার কোনো প্রদাহজনিত কোনো রোগ আছে কিনা, আবার ভেতরে চোখের রেটিনার ভেতরে কোনো কমপ্লিকেশন আছে কিনা, করেডাল টিয়ার আছে কিনা,
বা চোখের যে অংশটা দিয়ে দেখে সেই অংশে কোনো দাগ পড়েছে কিনা, এগুলো আমরা রেটিনা অপারেশন, চোখের ছানি অপারেশনের আগে চেক করে আমরা নিই। আমরা স্যার ছানি অপারেশনের অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম। আমি যদি স্যার আপনার কাছ থেকে একটু জেনে নিতে পারি, সেটি হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল। আপনি বলছিলেন যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা এখানে রয়েছে, যন্ত্রপাতির কথা বলছিলেন। সেক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা বিশ্বমানের, সেটি আসলে নিশ্চিত করা হয় কিনা ঢাকা আই কেয়ার হসপিটালে? হ্যাঁ, ঢাকা কেয়ার হসপিটালে আমরা অত্যাধুনিক ছানি অপারেশন, অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি অপারেশন করি এবং এবং তার লেন্সের যে ক্যালকুলেশন সেটি আমরা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা মেপে থাকি এবং ছানি অপারেশন করে থাকি। এছাড়া এই রোগ নির্ণয়, বিভিন্ন রেটিনার রোগ নির্ণয় এবং ভেতরে অন্য কোনো চোখের রোগ আছে কিনা সেইগুলো আমরা অত্যাধুনিক মেশিনের সাহায্যে নির্ণয় করে থাকি ছানি অপারেশন করার আগে। নিশ্চয়ই স্যার। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো, অনেক দর্শক প্রশ্ন করে থাকেন যে ছানি একবার অপারেশন করা হয়েছে, পুনরায় আবার ছানি হতে পারে কিনা? না, ছানি একবার অপারেশন, পুনরায় কোনো ছানি অপারেশন করার কোনো দিনই লাগে না। এটা অনেক সময় চোখের লেন্সটার পিছনে ছানি অপারেশনের অনেক দিন পরে, যেমন 1 বছর বা 2 বছর বা 3 বছর পরে, আবার অনেক সময় চোখের পেছনে যে লেয়ারটা মানে রেটিনা ছানি অপারেশনের লেন্সটার পেছনে অনেক সময় নোংরা জমতে পারে, যেটিকে আমরা বলি পিসিও, পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি। সেই পিসিওটা আমরা অনেক সময় লেজার দিয়ে পরিষ্কার করে দিই। এটার জন্য অপারেশনের প্রয়োজন হয় না। ছানি অপারেশনের পরবর্তী সময় স্যার সতর্কতার প্রয়োজন রয়েছে কিনা এবং ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করবে? হ্যাঁ, ছানি অপারেশনের পরে অবশ্যই ফলো আপের প্রয়োজন আছে। ছানি অপারেশনের পরে আমরা চোখের প্রেশারটা কেমন দেখি, চোখের ভেতরে রেটিনাতে যে অংশটা দিয়ে আমরা দেখি মেকুলাতে কোনো ইডিমা হচ্ছে কিনা, কোনো পানি জমছে কিনা সেটাও দেখি, রেটিনাতে কোনো রেটিনা ডিটাচমেন্ট হচ্ছে কিনা, রেটিনাতে কোনো ছিদ্রের সৃষ্টি হচ্ছে কিনা, এগুলো সব আমরা ছানি অপারেশনের পরে সাধারণত চেক করে থাকি প্রতিটা ফলো আপে। এবং সাধারণত ছানি অপারেশনের পরে আমরা 7 দিন পর, 15 দিন পর বা এর পরে বা 1 মাস পরে আমরা সাধারণত চোখ চেক করে থাকি। জি, আমরা স্যার যে দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ, এর জন্য স্যার যাদের আসলে ছানি হচ্ছে কিংবা হয়েছে, তারা আসলে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, পরবর্তী সময় স্যার তাদের ফলাফলটি কি তারা ভোগ করতে পারেন? হ্যাঁ, যদি নিয়মিত যদি এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত রোগীরা যদি নিয়মিত চোখ চেক না করায়, তাদের অনেক সময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করলে দেখা যায় যে অনেক সময় ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট ডেভেলপ করে চোখ চিরতরে নষ্ট হয়ে যেত। এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির ক্ষেত্রেও দেখা যায় যে চোখে বিআরভিও হয়ে আছে কিন্তু সেন্টার অংশ ইনভলভ হয়নি, কিন্তু রোগী বুঝছে না। তখন সেক্ষেত্রে দেখা যায় যে ওই সেন্টার যে বিআরভিওর জায়গাটায় অনেক সময় প্লোরিফারেটিভ ভঙ্গুর রক্তনালী সৃষ্টি হয়। সেই ভঙ্গুর রক্তনালী অনেক সময় ট্র্যাকশন দিয়ে রেটিনাল ডিটাচমেন্ট করতে পারে, সেটি অনেক সময় আনডায়াগনোসড থেকে যেতে পারে। সো আমি বলবো যে যাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আছে, তারা যেন নিয়মিত চোখটি চেক করায়। নিশ্চয়ই স্যার। আরেকটি বিষয় স্যার আপনার কাছ থেকে জানবো যে ছানি অপারেশন যাদের আসলে হয়ে গিয়েছে, তাদের যেটি জানবার থাকে যে এই যে ছানি অপারেশন হচ্ছে বা যারা আসলে করাচ্ছেন, সেই খরচটি কেমন হয়ে থাকে? এটি নির্ভর করে রোগী কী ধরনের লেন্স ব্যবহার করবে। বাজারে অনেক ধরনের লেন্স আছে, যেই ধরনের লেন্স ব্যবহার করবে সেই জাতীয় লেন্সের উপর যে ছানি অপারেশনের প্যাকেজটি নির্ধারিত হয়ে থাকে। নিশ্চয়ই স্যার। ছানি অপারেশনের পূর্ববর্তী সময় অনেকের ক্ষেত্রে স্যার অনেকে ভয় পেয়ে থাকেন যে এটি আসলে সার্জারি এক ধরনের কোনো আসলে ঝুঁকি কিংবা ঝামেলা রয়েছে কিনা। সেক্ষেত্রে স্যার সেই পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়গুলো একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাই। না, ছানি অপারেশন সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া কমায়, কিন্তু ছানি অপারেশন অনেক সময় ছানি অপারেশনের পরে চোখের প্রেশার বেড়ে যেতে পারে। এটা অনেক সময় হতে পারে যেহেতু আমরা অনেক সময় স্টেরয়েড ড্রপগুলো ব্যবহার করে থাকি, অথবা ছানি অপারেশনের পরেই অনেক সময় ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ হয়, সে প্রদাহ অনেক সময় চোখে প্রেশার বাড়াতে পারে, অথবা একটা রেটিনাতে অনেক সময় যে পানি জমাতে পারে, যে চোখের যে অংশটা দিয়ে দেখে সেই অংশে অনেক সময় পানি জমতে পারে, যেটিকে বলি আমরা ইডিমা বলি। সেই জিনিসগুলো হতে পারে এবং রোগীর চোখের দৃষ্টিশক্তি, আশানুরূপ দৃষ্টিশক্তি অনেক সময় নাও পেতে পারে। হ্যাঁ, সো এই জিনিসগুলোর কিছুটা চিকিৎসা রয়েছে, চিকিৎসা করে আমরা জিনিসগুলোকে ভালো করি আর কি। নিশ্চয়ই স্যার। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটি রোগ থাকলেই কি আসলে ছানি হতে পারে কিনা? ডায়াবেটিস ছানিকে এগ্রিভেট করে, ছানি এমনিতেই হতে পারে ডায়াবেটিসের ফলে, আর উচ্চ রক্তচাপের ফলে ছানি হওয়ার এরকম কোনো নজির নেই আর কি। জি, এটার সাথে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য।
দর্শক, শুরুতেই বলেছিলাম বেশ কিছু অর্গানের সম্মিলিত আয়োজনেই চলে আমাদের চোখ নামের বাতিঘর। সুতরাং চোখের রেটিনার সমস্যাই হোক কিংবা ছানির, প্রাসঙ্গিক লক্ষণগুলো দেখা গেলেই সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি নিতে হবে, এবং সেটি নিতে হলে যেতে হবে একজন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে। তবেই দৃষ্টি থাকে স্বচ্ছ আর দৃষ্টিশক্তি হবে প্রখর। সবশেষে আবারও সবার জন্য সুস্থ চোখ, স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।